দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিনে আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহীন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আমাদের এই অনুষ্ঠানে যারা গুম হয়েছেন, যারা গুম ঘর থেকে ফেরত এসেছেন তাদের সাথে কথা বলি, তাদের দুঃখ যন্ত্রণা কথা আমরা শুনি এবং যারা এখনও গুমের শিকার তাদেরকে কিভাবে ফেরত পেতে পারেন তাদের পরিবার সদস্যরা, সেই উপায় নিয়েও আমরা আলোচনা করি যারা এই মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনা যায় সেই উপায় নিয়েও আমরা আলোচনা করি। আজকে আলোচনা করার জন্য এনটিভি স্টুডিওতে উপস্থিত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। হাসিনুর রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে আরও একজন অতিথি যোগ দিবেন যিনি দীর্ঘ ৮ বছর আয়নাঘরের বন্দিশালায় ছিলেন, যিনি ছাত্র জনতার বিপ্লবের পর ফিরে এসেছেন। তিনি একটি বেসরকারি হাসপাতালে এখনও চিকিৎসাধীন। আমরা যার কথা বলছি তিনি ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। আমরা তার সাথেও যুক্ত হব সরাসরি। আবদুল্লাহিল আমান আজমি, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শফিক ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে এবং আপনার মাধ্যমে আমি দর্শক সবাইকে সালাম জানাচ্ছি। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আমি আপনাদের সাথে সরাসরি উপস্থিত থাকতে পারলে আনন্দিত হতাম, কিন্তু বিভিন্ন অবস্থার কারণে আমি যেতে পারলাম না, এই জন্য দুঃখিত। আজমি ভাই, আমরা যদি প্রথমেই আপনার কাছে শুনতে চাই যে আপনি কিভাবে কখন গুমের শিকার হলেন, কোথা থেকে গুমের শিকার হলেন? আমাকে 2016 সালের 22শে অগস্ট আমার বাসা থেকে রাত আনুমানিক 10টার দিকে উঠে নিয়ে যায়। অনেকগুলো মাইক্রোবাসে করে তারা এসেছিল এবং একজন যিনি অফিসারই ছিলেন আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে। আমি দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাকে সাথে তুই তাকারি করেছে, আমার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেছে। তাকে এক পর্যায়ে মানে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছে। তাকে জোর করে গাড়িতে উঠে নিয়ে যেতে চেষ্টা করেছে, গায়ে হাত দেয়নি। আমার স্ত্রী আমার মার হাত ধরে বলেছে আমাকে নিতে হলে মাকে নিতে হবে। তারপরে আমার যুবতী বাসার কাজের মেয়ের গায়ে হাত উঠেছে। বাসার যারা স্টাফ ছিল তাদেরকে অত্যন্ত মারধর করেছে। আমাদের আলমারি ভাঙচুর করেছে, মোবাইল কম্পিউটার সব নিয়ে গেছে। আমাদের গলিটা সিসি ক্যামেরা যে কাভার করার সমস্ত ক্যামেরা ভেঙে এটার যে রেকর্ডে সব নিয়ে গেছে। অমানবিক আচরণ করেছে তারা। 22শে অগস্ট রাত আনুমানিক 10টা 10:30টার দিকে আমাকে তো উঠে নিয়ে গেছে। কতজন আসছিল? তারা এসে প্রথমে আপনাকে কি বলল, কি জানতে চাইলো? আপনিই বা তাদের কাছে কি জানতে চাইলেন যে আমাকে কেন নেওয়া হচ্ছে, কোথায় নেওয়া হচ্ছে? আচ্ছা, প্রথম প্রশ্ন কতজন এসেছিল এটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। আমার সামনে আমি 4-5 জন দেখেছি, বাকি এরা কতজন ছিল আমি পরে যা জেনেছি আনুমানিক 6-7 মাইক্রোবাস ছিল এবং 30-35 জন লোক ছিল বলে আমি শুনেছি। আমার সাথে যখনই আমাকে বললো, আমার সামনে আসলো, আমার সামনে এসে বললো হাত দেন, মানে তারা হাত করা পড়বে, হ্যান্ডকাপ হাতে নিয়ে বললো হাত দেন। তো আমি বললাম আপনাদের পরিচয় কি, আপনারা কি আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আপনাদের পরিচয়পত্র দেখান আমাকে। তো তারা আমার কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না, খালি বলছে হাত দেন হাত দেন হাত দেন। আমি বললাম আমার বিরুদ্ধে কোনো মামলা আছে, আমার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট আছে, না থাকলে আপনাদের কোনো অধিকার নেই আমাকে ইভে নিয়ে যাওয়ার। কিন্তু তারা আমার কোনো কথারই জবাব দিচ্ছে না, খালি হাত দেন হাত দেন হাত দেন বলছে। তো এই অবস্থায় আমার আত্মসম্মান রক্ষার্থে আমার মনে হচ্ছিলো যে একসময় যেন আমি না বলে গায়ে হাত দিবে। তো আত্মসম্মান রক্ষার্থে আমি হাত দিলাম, হাত বাঁধলো, চোখ বাঁধলো, খুব চরম দুর্ব্যবহার করেছে, আমার চিৎকার চেঁচামেচি করেছে। আমি এখনও স্তম্ভিত হয়ে যাই। একজন অফিসার কী করে, আমার মতো একজন অফিসারকে, সিনিয়র অফিসারকে সে তুই তাকারি করে কথা বলেছে এবং আমাকে গাড়িতে নিয়ে বসিয়ে তারপরে মুখোশ পরিয়েছে, যেটাকে আপনার জমটুপি বলে, কেউ মুখোশ পরিয়েছে। তারপরে তো আগে পিছিয়ে কতগুলো গাড়ি ছিল, কতজন লোক ছিল পরে আমি শুনেছি, তখন তো দেখার কোনো সুযোগ হয়নি। 6-7টা মাইক্রোবাস ছিল, এক একটাতে 5-6-7 জন লোক করেছিল। এইভাবে নিয়ে গেল আমাকে। কতক্ষণের জার্নি ছিল সেটা কি আপনার মনে পড়ে?
তো অনুমান করে যা মনে হয় 1 ঘন্টার কিছু বেশি হবে, যেটা আমার অনুমান সম্পূর্ণ, কম হবে না। যারা রাস্তা অনেক ঘুরিয়ে, তারা তো প্রতারণা করার জন্য, আমি যেন কোথায় নিয়ে যাচ্ছি কোনো অনুমান করতে না পারি, এই জন্য তারা রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তারা অনেক জায়গায় ঘুরিয়ে টুরিয়ে নিয়ে গেছে। তো 1 ঘন্টার উপরে, 1 ঘন্টার কম নয়, 1 ঘন্টার উপরে 1.5 ঘন্টাও হতে পারে। ঘুরিয়ে কোথায় নিয়ে গেল? মানে সেই যেই স্ট্রাকচারের ভিতরে যেই ভবনে আপনাকে নিয়ে গেল, সিঁড়ি পার হলেন, উপরে নিয়ে গেল নাকি নিচে কোথাও নিয়ে গেল? কি মানে বুঝলেন তখন আপনি? না, আমাকে যেখানে নিয়ে গিয়েছে, আমাকে নিচের তো যেখানে গাড়িতে নামিয়েছে, ওখানে কোনো সিঁড়ি উঠতে হয়নি, আমাকে 1-2 সিঁড়ি উঠতে হয়েছে। মানে এটা নিচের তলায় ছিল, নিচতলা ভবন ছিল, দোতলা 3 তলা ছিল না। তবে কোথায় নিয়ে গেছে, কী নিয়ে গেছে, এগুলো আমি আপনাদের প্রশ্নের মাধ্যমে হয়তো বের করে আস্তে আস্তে বের করে ফেলব, আমি বলে ফেলব। তারপরে নিয়ে যাওয়ার পরে আপনার সাথে কি আচরণ করা হলো বা কি জানতে চাওয়া হলো? কতজন জানতে চাইলেন? কি সম্বোধন করলেন আপনাকে? এখানে আমি একটা বলে রাখি, যেই অফিসার আমার সাথে তুই তাকারি করেছে, আমি সেই অফিসারের চেহারা চিনেছি এবং আমি তার র্যাঙ্ক আমি তার জানতাম, কারণ তাকে আমি পূর্বে একবার দেখেছিলাম। কিন্তু তার বিস্তারিত কিছু আমি বলতে পারবো না। তাকে চেহারা দেখলে আমি চিনতে পারবো, তার শরীরের ডেসক্রিপশন আমি বর্ণনা দিতে পারবো। সেনাপ্রধান আমার বিষয়টা তদন্ত করার জন্য বিশেষ কমিটি করেছিল। একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে, একজন মেজর জেনারেল, 3জন ব্রিগেডিয়ার জেনারেল সহ মোট 5 জনের কমিটি করেছিল। তারা এসেছে, প্রায় 4 ঘন্টা কথা বলেছে আমার সাথে। আমি তাদের কাছে এই বর্ণনা দিয়েছি। তো ওখানে নিয়ে যাওয়ার পরে আমার সাথে তারা কোনো খারাপ ব্যবহার করেনি। আমাকে যেগুলো পোশাক ছিল ওগুলোই তারা নতুন পোশাক দিল, ওগুলি পাল্টিয়ে এটা ফেরত দিতে বলা হলো। আমার কাছে যে স্যান্ডেলটা পড়েছিলাম, এটা আমার বাবার স্যান্ডেল, এটা আমি আমার বাবার আবেগে আমি পরে রাখতাম। তারা এটা যেন নেওয়ার জন্য অনেক জোরাজোরি করেছে, আমি স্যান্ডেলটা দিইনি, ওটা আমার কাছে বরাবরই ছিল। আমার জন্য খাবার নিয়ে এসেছিল, আমি খাবার ফেরত দিলাম। তো সারা রাত নির্ঘুমই কাটলাম। আমি তো ভাবলাম এটা আমাকে যখন নিয়ে যাই, আমি গাড়িতে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি আমাকে ক্রস ফায়ারে নিচ্ছেন? তো আমার পাশে থেকে একজন বলল যে না, আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনাদের কথা বলবে, কথা শেষ হলে আমরা আপনাকে কয়েকদিন পরে দিয়ে যাব। সেটা একটা আশা জাগানি ওখানে ব্যাপার সারা রাত ছিল সেই এটা মুহূর্তে। তো তারা ক্রস ফায়ারে নিলেও তো তারা হ্যাঁ নিয়ে যাচ্ছে, এভাবে কখনো আর বলবে না তারা। আজমি যাই হোক, ভাই, আপনি আমাদের আমার সাথে সান্ত্বনার থাকেন, জন্য আপনি আমাদের সাথে থাকুন। আমাদের সাথে আপনারই সহকর্মী লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আছেন। তিনি তো, আপনি যেটা জানেন যে তিনিও 2 বার করে গুমের শিকার হয়েছেন। আমরা যদি তার অভিজ্ঞতাটা একটু শুনি। হাসিন, আপনাকে প্রথমবার কবে কখন গুম করা হলো? প্রথমবার আমাকে গুম করা হলো চাকরিরত অবস্থায় 11 সালের, এটা 9 জুলাই, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে। গতকাল কনক সরোয়ার ওখানে ইন্টারভিউতে ওখানে বিস্তারিত বলেছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ। তো এখানে লুকোচুরির কিছু নাই, গুম অ্যান্ড অ্যারেস্ট দুটো ভিন্ন জিনিস। আমি 43 দিন ছিলাম হ্যান্ডকাপ লাগানো, চোখ বাঁধা অবস্থায় ফ্লোরে। 11 সালে? 11 সালে 43 দিন। তারপরে ছিলাম আরও 6 মাস তদন্ত করতে। সেনাবাহিনীর নিয়ম হলো 21 দিনের মধ্যে ডিসপোজাল করতে হবে। তারা আপ্রাণ চেষ্টা করছে আমার বিরুদ্ধে সাক্ষী আনতে, একটা সাক্ষী কিন্তু আনতে পারে নাই। অভিযোগ কি ছিল আপনার বিরুদ্ধে? অনেক প্রথম বেসিক্যালি অভিযোগ ছিল আমি করতে চাচ্ছি, এরকম একটা রিউমার। আসলে এটা ছিল আমার কাজের মেয়ের প্রেম কাহিনী। নাইকিনছড়ি থেকে কথা বলতো বয়ফ্রেন্ড, সেটা ফোন ফেক্সের দোকান। আর নাইকিনছড়ির রোহিঙ্গারা মূলত কথা বলে আপনার মক্কার শহরে যেটা থাকে বার্মা কলোনি, কুয়ালামপুরের বার্মা কলোনি, করাচির বার্মা কলোনি এবং ঢাকা চিটাগাংয়ের বার্মা কলোনি। তো ওদের ওই একটু দেখা উচিত ছিল, এটা সিটিসেল নাম্বার, অপর এন্ডে কে কথা বলে, আমার কাজের মেয়ে কথা বলতো। এই জিনিসটাকে জিয়াউল হাসান বেসিক্যালি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বুঝায় আমি বহিরাষ্ট্রের এবং ওই পাহাড়িদের নিয়ে আমি একটা করতে যাচ্ছি। কিন্তু আমার ইউনিট হলো 8 ডক, 3 জন অফিসারের জন্য একজন ম্যাসওয়েটার। আমার নিজস্ব যদি বাহিনী না থাকে, 10, 12, 15 দিনের যদি না থাকে, করে কেমনে আমার কোনো ধারণা নাই। এই সেনাপ্রধান বলেন, সিজিএস বলেন, ডিএমআই বলেন, গোয়েন্দা বলেন, তাদের মানে গোয়েন্দার মানদণ্ড এত নিম্নমানের
এখন যখন পরবর্তীতে ব্যাপারটা ফাঁস হয়, সত্যিকারের তথ্য বাইর হয়, তখন অন্যান্য জিনিস নিয়ে আসে, যে জিনিসগুলির সাথে আমি জড়িত ডিজিএফআইয়ের মাধ্যমে আমার দেশের স্বার্থে। তারা আপ্রাণ চেষ্টা করে এই আমাকে ইস্টাবলিশ করার জন্য আমি কুয়ের সাথে জড়িত। আমি কু কার জন্য করব? হ্যাঁ, আমার ক্ষোভ ছিল, বিডিআর হত্যার জন্য আমি ভোকাল ছিলাম, আমি মনে করি আওয়ামী সরকার জড়িত। দ্বিতীয়ত, আমাদের বিধবা খালেদা জিয়া, আপনি যেইভাবেই গণনা করেন না কেন, যে ধর্মেরই হন না কেন, উনি একজন বিধবা মহিলা, মায়ের সমতুল্য। উনি তাকে সরকার- যেইভাবে সরকার পরিচালনা করেছেন। সেনাবাহিনী থেকে বের করা হয়েছে, অনৈতিক, লজ্জাজনক। আমি এর প্রতিবাদ করতাম যখন তখন। এটা ছিল আক্রোশ। তার আগে সার্ভিং কিন্তু- থাকা অবস্থায় হ্যাঁ, এর আগে আমি 8 সালে যখন র্যাবে ছিলাম, প্রথম দিকে আমাকে বলা হলো রয়ের সাথে কাজ করতে। মূলত ওই ক্ষোভ এবং একটা এমপি সাহেব ওনার নিজস্ব বাহিনীর একজন নেতাকে নিজস্ব ক্যাডার হত্যা করার জন্য বলে আমি রাজি হই নাই। এটা ছিল দ্বিতীয় ক্ষোভ। এছাড়া আরও অনেক জিনিস আছে। আমি জন্ম থেকে এন্টি ইন্ডিয়ান, পাহাড়ে আমার অনেক অভিজ্ঞতা, অনেক অবদান আছে, এবং জেএমবি দমনে। যা হোক, এই গুম বিষয়ে বিস্তারিত প্রথমটা আলোচনা করি, কিন্তু পরের যে ইস্যুটা, দ্বিতীয় গুমটা, এটা খুব হৃদয় বিদারক। এটা কাম্য নয়। যেটা আদমি স্যারের জন্য হয়েছে, আমার জন্য হয়েছে, মাইকেল চাকমার জন্য হয়েছে, অসংখ্য লোক ছিল ওখানে, এবং ওখানে অনেক লোক মারাও যায়। না মারার কোনো কারণ নাই। একটা সেনা, যেই বাহিনীর কোনো অধিকার নাই কাউকে গ্রেপ্তার করার, যার সেই বাহিনী কীভাবে মানুষকে গুম করে ওখানে রাখে আমার জানা নাই। কিন্তু এটা তো এখনো প্রুভ হয় নাই। অপেক্ষমান আন্তর্জাতিক তদন্ত আদালত শুরু হয়েছে, বিচারক নিয়োগ হয় নাই। আমরা মামলা করব তো। গুম কমিশন অলরেডি এস্টাবলিশ, সকল ডকুমেন্ট আমরা সাবমিট করছি। ব্রিগেডিয়ার আজমি যেভাবে বললেন যে তাকে নিয়ে যাওয়ার যে দৃশ্যপট, আপনাকে নিয়ে যাওয়ার দৃশ্যপটটা কি একই? একই। আমার 4টা মাইক্রোবাস ছিল, আমি 2টা মাইক্রোবাস দেখতে পারছি। বাট আমার সময় তারা একটু ভ্যাবাচাকা খেয়ে গেছে, ভুল করে ফেলছে অনেক। যেমন আমার অস্ত্র ছিল হাতে, সেলফ ডিফেন্স, আমার লাইসেন্স করা অস্ত্র। আমার প্রথম গুমের অভিজ্ঞতা আমার ছিল, আমি যে কোনো সময় গুম হতে পারি। আমি ওদেরকে হ্যান্ডস আপ করে রাত 10টার সময় অনেকক্ষণ কন্টেন্ট করে রাখি। আমি সামনের বাড়ি কেয়ারটেকারকে ডাকি, 2জনকে ডেকে ওদেরকে, আমি চাচ্ছিলাম, এরা সৈনিক মানুষ, এদেরকে তো অফিসার গুলি করতে পারে না, উচিত না। এদের পুশ করতেছিলাম মাইক্রোবাসের দিকে চলে যাক। আমি যদি চাইতাম যে আমি গুম হব না, তাহলে চিৎকার দিলেই হইতো। দুই পাশে আমার আত্মীয় স্বজন, মিরপুর ডিওএইচএস, কিছুই করতে পারতো না। তা আমি চাই নাই, তো কী করবে, আমার কাছে অস্ত্র, বা আমার চেয়ে অত বড় যুদ্ধবাজ হয় নাই বা অস্ত্রবাজ হয় নাই যে গুলি আমার আগে করতে পারবে। একটা কনফিডেন্ট আমার ছিল। বাট যখন আমি পিছন থেকে একজন আমাকে আঘাত করে, অস্ত্রটা হাত থেকে ফেলে দিই বা বলেন পড়ে যায়, পরবর্তীতে এটা পুলিশ সিজার লিস্ট করে, একটা সরকারি আলামত। এবং আমাদের পরিষদ থেকে পরের দিন চিঠি পাঠানো হয় সেনা সদরে এবং ডিজিএফআই হেডকোয়ার্টারে যে আমি অ্যাবডাক্ট হয়েছে। মানে এটা মূল প্রমাণ। আই উইটনেস তো ওই 2জন আছেই। তারা এতটা বোকা, একজন কেয়ারটেকারকে রাগে ধরে নিয়ে যায় সাথে করে, যে ছবি চলতেছিল মাইক্রোবাসের, এবং তাকে মারধর করে ফেরত পাঠায় ওই ইসিবি চত্বর বলে একটা ক্যান্টনমেন্টে ঢোকার আগে, ওইখানে ফেলে দেয়। রক্তাক্ত অবস্থা ফিরে আসে। অফিসারদের মধ্যে এটা চরম ক্ষোভ সৃষ্টি হয়। আলটিমেটলি তারা আমাকে তো মারার জন্যই গুম করতেছে, আমি জানি মারার জন্যই গুম করতেছে, কিন্তু তারা এটা এক্সিকিউট করা সম্ভব হয় নাই। তারপর বাকি মানে কি বলবো, ওখানে যাওয়ার পর তো আমি একদিন দেখলাম আদমি স্যারের যে অন্য বর্ণনা হয়তো পরে বলবো, বাট এটা কিভাবে পারে, আমি ইচ্ছা মতো ভাই আমাকে মারে, ইচ্ছা মতো রাগ, মনে করেন হ্যান্ডস আপ করাইছি, পুশ করতেছিলাম, এই রাগ সবাই মিলে আমাকে মারে, মেরে হস্তান্তর করে ওদের কাছে। বাট আমার সাথে হ্যান্ডেলিংটা বা প্রক্রিয়াটা খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল, দুঃখজনক। তারপর আমারটা তো এটা বাকি সব সমান, বাট আমার যে পরিবার, যে মানসিকতা, আমার ওই যে কেয়ারটেকারের মোবাইলটা নিয়ে নেয় ওরা, ছিনাইয়া ফেরত দেয়, সেই মোবাইল থেকে আমার মেয়েকে কল করে 50,000 টাকা তারা নেয়। ডিমান্ড ছিল 3 লাখ, বিনিময়ে আমার সাথে কথা বলাই দেবে। দেখেন, আমার বাসায় আমার স্ত্রী ক্যান্সারের পেশেন্ট ছিল, ফলো আপে আছেন, 3টা মেয়ে, কেউ নাই বাসায়। আমি থাকতাম ব্রিগেডিয়ার তাজুল, আমার সিনিয়র, তার বাসায়। উনি আমার বড় ভাইয়ের মতো আমার পরিবারকে দেখে রাখছে, বিশ্বাস করেন।
যে সেনাবাহিনী যে আচরণ করছে এই তাজুল স্যার যা করছে আমি বলতে পারবো না। সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য, টোটাল সেনাবাহিনী তো এটার সেনাবাহিনী সাথে- বলবো না তো, এটা ডিজিএফআইয়ের কিছু বিপদগামী সদস্য। সেনাবাহিনীর কোনো বদনাম নাই। সেনাবাহিনী থেকে কিছু অফিসার ডিজিএফআইতে আসে, সরকারের অপকর্মের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে। কিছু অফিসার উচ্চাভিলাষের কারণে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য স্বার্থ অনৈতিক কর্মকাণ্ড করে তারা ওইরকম যে আজমি ভাই, আপনি আয়না ঘরের আপনার অভিজ্ঞতার কথা বলছিলেন যে আপনাকে আসলে কি খেতে দিত, কি আচরণ করতো, বা মানে তাদের উদ্দেশ্যটা কি ছিল, কি বলতো তারা আপনার সাথে? আচ্ছা, আপনার শহীদ ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাবের আগে আমি কয়েকটা জিনিস একটু পরিষ্কার করতে চাই। এক নম্বর হলো, কর্নেল হাসিন সম্পর্কে আমরা যখন নাম বলি সেনাবাহিনীতে, আমরা যে কোনো অফিসার যখন খেতাবপ্রাপ্ত হয় আমরা সেটা উল্লেখ করি, যেমন কর্নেল হাসিন বীর প্রতীক, এটা আমরা বলি। এটা বলে না তারপরে সম্মান দেখানো, আমি অনুরোধ করবো আপনার নাম বললে বীর প্রতীক নামটা বলবেন। অবশ্যই আর অবশ্যই। দুই নম্বর কথা হলো যে আমার দেখা প্রায় 30 বছর সামরিক জীবনে কর্নেল হাসিন, এটা আমি জাতির কাছে বলতে চাই, কর্নেল হাসিন আমার দেখা সবচেয়ে সাহসী অফিসার। তিনি 2 বার বীর প্রতীক পেয়েছেন, 2 বার সেনা প্রধানের প্রশংসাপত্র পেয়েছেন, এবং এককভাবে কোনো ব্যক্তির যদি বেশি কৃতিত্ব থাকে এটা হলো কর্নেল হাসিন। আমি ওকে অত্যন্ত স্নেহ করি, ছোটো ভাইয়ের মতো ভালোবাসি ওকে, ওর সাথে আমার অত্যন্ত হৃদয়পূর্ণ সম্পর্ক, আমরা কাঁদতে একসাথে থেকেছি। এটা আমার 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো, কর্নেল হাসিন এটা একটু টাচ করেছে। আমি সবসময় বলেছি ডিজিএফআই একটা প্রতিষ্ঠান যেটা সাথে সেনা প্রধানের কোনো সম্পর্ক নেই, সেনাবাহিনী সরাসরি কোনো সম্পর্ক নাই, এটা 3 বাহিনীর প্রতিষ্ঠান এবং এটা সরাসরি প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে। এখানে অফিসার কারা পোস্টিং হবে বিভিন্ন বাহিনী থেকে, 3 ভাগের 2 ভাগ মোটামুটি সেনাবাহিনীর, আর 3 ভাগের 1 ভাগ হলো বিমান বাহিনী, নৌবাহিনীর। এবং তারা তাদের পছন্দ মতো অফিসার, যারা তাদের আজ্ঞাবহ, যারা তাদের অন্ধ আনুগত্য করবে এমন অফিসারকে তারা এখানে নিয়োগ দেয়। এবং জি, আপনার খুবই প্রশংসা করলেন আজমি ভাই। ভাই, আমি সেকেন্ড লেফটেন্যান্ট প্রথম দিন থেকে আমার কমিশন হিল রাখছে, আমার শেষ দিন পর্যন্ত আমি দেশের জন্য নিবেদিত। আমার কোনো বলতে পারবেন না অর্থ, টাকা পয়সা, আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া। তবে আমি একটা জিনিস বলি, এই ঘুম তো আমরা অত্যাচার যেহেতু বললাম, আমার পরিবারের কথাটা ভাবুন। ঘুম আতঙ্কে আমার 3 মেয়ে পরিবার এক রুমে থাকতো, নিজেদের রুমে থাকতো, রাতেবেলা ভয় এক রুমে চলে আসতো, ঘুমাতো। কেউ কলিং মিল দিলে দৌড়ে এক বোন যেত খুলতে, বাকিটা তাকায় থাকতো আব্বা আসলো কিটা। বাইরে বেরোলে মেয়েরা খুঁজতো আমার, রিমার ছিল, মেরে ফেলা হয়েছে। আল্লাহ আমাকে অনেক সাহসী বানাইছে। আমার এই মেয়েরা আমার খুব আদরের। বারান্দায় দাঁড়িয়ে খুঁজতো বাবা আসে কিনা। এটা আমার না, প্রত্যেকটা গুম পরিবার একই অবস্থা। আমার হয়তো আপনাদের সামনে বলার সৌভাগ্য আসতেছে, ওদের নাই। আমি ভাই কোনো কাঁদি না, বিষয়টা উল্লেখ করি না। যাদের জন্য আজকে আমি এত কষ্ট করতে সেনাবাহিনীতে, তারাই আমার সাথে বেইমানি করছে। প্রথম গুমের পর আমি একে ভর্তি করতে দেয় না ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। আমার কি অপরাধ ছিল? অপরাধ ছিল জেএমবি দমন করেছিলাম। জেএমবি সৃষ্টি আওয়ামী লীগের না, ভারতের। তাকে আমরা সাকসেস করতে দেই নাই, রয়ের সাথে কাজ করতে দেই নাই। আমার জোরালো মানে শক্ত ভূমিকা ছিল জেএমবি দমনে। আমি ক্যামেরার সামনে আসতাম না, কর্নেল গুলিদার আসতো, আমি ইন্টেলিজেন্সে কাজ করতাম। মানে আজমি ভাইকে আবার পেয়েছি, একটু নেটওয়ার্কের সমস্যা ছিল। কথা বলেন। জি, আজমি ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমি যে কথাটা বলছিলাম ওটা আমি একটু পরিষ্কার করি। জি। আপনারা, আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, আপনারা সেনাবাহিনীকে দয়া করে বিতর্কের ঊর্ধ্বে রাখবেন। এটা এই দেশের ঐক্যের প্রতীক, সংহতির প্রতীক, এই দেশের গর্বের প্রতিষ্ঠান। সেনাবাহিনী সবসময় জনগণের সাথে ছিল, আছে এবং থাকবে। এবং আপনারা দেখেছেন এই 5ই আগস্ট সফল বিপ্লবে সেনাবাহিনী, জনগণের আর্মি, সেনাবাহিনীকে বিতর্কিত করেন। ডিজিএফআই বিভিন্ন প্রতিষ্ঠান, এখানে বিভিন্ন বাহিনী থেকে অফিসাররা আসে, তারা অসাধু উপায়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের পদের জন্য, পদবীর জন্য তারা যা কিছু করে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং ডিজিএফআইয়ের যে চ্যানেল, সেই চ্যানেলের উপর আপনারা সহায়ক সেনাবাহিনীকে সব কিছু বাইরে রাখবেন। এটা আমার
শেষ প্রথা এবং সব শেষে আমাকে আপনারা কয়েকটা মিনিট সময় দেবেন, আমি যে কথাগুলি নিয়ে আমি বলেছি আমার প্রথম প্রেস ব্রিফিংয়ে, ওগুলো নিয়ে কয়েকটা বিষয় নিয়ে একটু বিতর্ক হচ্ছে, ওগুলো নিয়ে আমি পরিষ্কারভাবে কিছু কথা বলতে যাবো, এটা একদম সবার শেষে। এখন আপনি যেটা পরিষ্কার করছেন কথা বলছিলেন যে আমার সাথে ওখানে কেমন ব্যবহার করেছে, কী করেছে, এই প্রসঙ্গে আমি বলতে চাই। জি। আমার সাথে অফিসার পর্যায়ে কেউ কখনো খারাপ ব্যবহার করেনি। একজন অফিসার শুধু একবার জিজ্ঞাসাবাদের সময় আমার সাথে খুব রুক্ষভাবে বলেছে যে আপনি ভারতের বিরুদ্ধে এত সোচ্চার কেন। আমি ফেসবুকে 2009 বরখাস্ত পড়ার পর থেকে আমি ফেসবুকে ভারতের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলাম। আমার বর্ডার কিলিং, আমার বোন ফেলানি হত্যা, বর্ডার তার কাটা, বাঁধ দেওয়া, এগুলি সব কিছুর বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার ছিলাম। আপনার 2014 সালের নির্বাচনের পূর্বে বিনা স্বীকৃতি এসে বাংলাদেশে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বলেছে আমরা আমাদের পছন্দের দলকে সরকারে দেখতে চাই, এগুলো নিয়ে আমি খুব প্রতিবাদ করেছি। তো আমি তাদেরকে বলেছি যদি ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করা আমার অপরাধ হয়তো আপনারা আমাকে আটকে রেখেছেন কেন, আপনারা আমাকে মামলা দিয়ে আইনের হাতে তুলে দিচ্ছেন না কেন। তো এই একটা ব্যাপার শুধু আমার সাথে তারা খুব রুক্ষ ব্যবহার করেছে, বাকি কোনো সময় আমার সাথে অফিসার রুক্ষ ব্যবহার করেনি। তবে নিচের পর্যায়ে যারা ডিউটি করতো, আমার রুমে আমার খাবার দিত, আমাকে পানি দিত, আমাকে টয়লেটে চোখাত বেঁধে নিয়ে যেত, এই পর্যায়ে এবং যারা সুপারভাইজার আছে আপনার সার্জেন্ট পদবীর, হাবিবুল্লাহ পদবীর, তাদের মধ্যে কয়েকজন আমার সাথে অত্যন্ত চরম দুর্ব্যবহার করেছে। আমার সন্তানের থেকে কম বয়সী ছেলেরা আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে। মানে এগুলি বর্ণনা এত কষ্টকে সহ্য করা যায় না। এগুলি আমার এত কষ্ট, যারা আমার চোখের হুকুমের ইশারায় যারা বুলেটের গতিতে কাজ করেছে তাদের মতো অফিসার আমাকে মানে এই সার্জেন্ট লেভেলের সৈনিক, তারা আমাকে চোখ রাঙিয়ে গলা চড়িয়ে ধমক দিয়ে কথা বলছে, এগুলি খুব কষ্ট করছিল। কোন পরিবেশে কি অবস্থায় রেখেছিল আজমি ভাই? আপনি আপনার রুমের বর্ণনাটা যদি একটু দেন যে কোন পরিবেশে কি অবস্থায় রেখেছিল আপনাকে? আমি সরাসরি না বলে আপনাকে এইভাবে বলি, আমাকে যদি সোনারগাঁয়ে রাখেন, আপনি ওয়েস্টিনে রাখেন, আপনি র্যাডিসনে রাখেন, সব বেস্ট সুইটে রাখেন, সবচেয়ে ভালো খাবার দেন, আমার মা, স্ত্রী, সন্তান, আমার সমস্ত পৃথিবী থেকে আমাকে বিচ্ছিন্ন রাখেন, আমাকে আল্লাহর আকাশ, চাঁদ, তারা, সূর্য, মেঘ, বৃষ্টি দেখতে না দেন, মাটি দেখতে না দেন, হোয়াট ডিফারেন্স আছে? এটাতে কোনো আসে যায় যে আমাকে মাটিতে রাখলেন না আপনি সোনারগাঁয়ে রাখলেন, ওই কষ্টের সাথে কোথায় কী অবস্থায় ছিলাম এটা কোনো তুলনাই হয় না, ওইটা সাথে তুলনাই হয় না। সুতরাং আমাকে সোনারগাঁয়ে রেখেছে কি ওয়েস্টার্নে রেখেছে, এটা কোনো আসে যায় না। আমার রুমের সাইজ একটু বড় ছিল, কিন্তু এগুলোতে কোনো আসে যায় না। আমার তো সারাক্ষণ বুকের ভিতরে আগুন জ্বলতো। আমার 84 বছরের বিধবা অসুস্থ মা, আমি ওনাকে লোকমা খাইয়ে দিতাম, সারা রাত ঘুম হতো না, মাথায় হাত বুলিয়ে দিতাম, ওনার হাত পেটে বেঁধে দিতাম, ওনার আপনার প্রেশার মাপতাম, ওষুধ খাইয়ে দিতাম। সেই মায়ের বুক ছেড়ে নিয়ে গেছে আমার মা। আমি অন্ধের লাঠি ছিলাম। আমার মা 3টা বছর কাঁদতে কাঁদতে চলে গেছে। আমার মায়ের 1 ফোঁটা চোখের জল ফিরিতে পারবে? আমার 1 ফোঁটা চোখের জল ফিরিয়ে যাবে? 29,794 ঘন্টা তারা কেড়ে নিয়েছে, একটা সেকেন্ড ফিরিতে পারবে? তো ওগুলোর সাথে কী লিভিং স্ট্যান্ডার্ডে ছিলাম, কী খাবার দিয়েছিল, এগুলি তো খুব মানে গৌণ ব্যাপার। এগুলো আলাপ করা না করা কোনো আসে যায়। সময়ের হিসাবটা কিভাবে করতেন আজমি ভাই? আমি প্রতিদিন ছোট কাগজে লিখে রাখতাম। আপনি যদি চান আমি একটা কাগজে দেখাতে পারি স্ক্রিনে, যে আপনার কোরআন শরীফ দিতাম 379 পৃষ্ঠার। আপনারা প্রতিদিন লিখে রাখতাম আজকে বাংলা তারিখ, আরবি তারিখ, ইংরেজি তারিখ, কী বার, আপনার কত দিন, কত ঘন্টা, এটা না আরও দিকে, এটা খুলে গেছে, একটা খুলে গেছে, 379 দেখুন। আপনার কত কী বার, কত দিন, কত ঘন্টা, কত সপ্তাহ, কত জুম্মা মিস হলো, 379। আমি এগুলো সব ছোটো ছোটো লিখে রাখতাম, এইভাবে আমি হিসাব রাখতাম। আজমি ভাই, ওখানে কি অন্য লোকদের কোনো আওয়াজ পেতেন কিনা বা সারা শব্দ পেতেন কিনা? হ্যাঁ, আমি বলেছি, আগে বলেছি 69 ও 79 দেখুন। আমি বলেছি যে আমি আশেপাশের রুম থেকে চিৎকার চেঁচামেচি, ছোটো চিৎকার চেঁচামেচির আওয়াজ পেতাম। বিলাপ করতো, প্রলাপ করে সারা রাত জেগে কাঁদতো, আপনার হাউমাউ করে কাঁদতো। রাত 1টার সময় উঠে আজান দিত আমার কাছে। রাত 1টার সময় ওইটা আজান, মানুষ অনেকে আমি দেখেছি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আপনার আমার রুমের সামনে দিয়ে আমি দেখেছি ধস্তাধস্তি করে। এই যে আপনারা যদি দেখতে পারেন, আমার স্ক্রিনটা যদি জুম করতে পারেন, আমার এখানে লাস্ট আমি 4 আগস্ট লিখে রেখেছি। 4 আগস্ট, 20 শ্রাবণ, 29 মহরম, রবিবার, 7 বছর 11 মাস 14 দিন,
415 সপ্তাহ, 2905 দিন, 29,700 কত ঘন্টা আমি পড়তে পারছি না। এটা 4 আগস্ট আমি লাস্ট লিখেছি। আপনার অর্থাৎ স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা, এই 2024 যেভাবে সালের আমি ছোট 4 ছোট করে- আগস্ট পর্যন্ত আপনি লিখে গেছেন। জি, আমি 5 তারিখ, আমি সাধারণত রাতের বেলা লিখতাম, তো 5 তারিখ রাতে আমাকে 10:30টার সময় তারা সরিয়ে নিয়ে যায় আমার রুম থেকে, তার ফলে আর 5 তারিখের পর আর লেখা হয়নি। ঈদ বা শুক্রবার বুঝতেন কখন বা কিভাবে বুঝতেন? রোজা আসলে বুঝতেন কিভাবে? আমাকে একটা কারেন্ট লাগিয়েছে আমার ঈদের সময়, আমার ওখান থেকে রুম থেকে হালকা আজানের আওয়াজ শুনতে পাওয়া যেত, হালকা আজানের আওয়াজ শুনতে পাওয়া যেত। তো শুক্রবার দিন তো জুমার আওয়াজ, আমি তো প্রতিদিন দিন গুনতাম, সেই হিসাবে আমি দিনগুলো আমার মোটামুটি ধারণাই ছিল। তো শুক্রবার তো সাধারণত 12টা, 12:15 আজান দেয়, অন্যান্য সময় 1:45 আজান দেয়। তো সেই হিসাবে আমি শুক্রবার বুঝতে পারতাম। ঈদ রোজা আসলে তারা আমাকে বলতো, সেই ইফতারের টাইম বলতো। প্রথম দিকে নামাজের সময় প্রতি সপ্তাহে একবার করে ছোটো কাগজে আমাকে 5 ওয়াক্তের নামাজ সূর্যাস্ত লিখে দিত। এটা পরে 2022-এ বন্ধ করে দিল। অনেক অনুরোধ করেছে যে আমাকে ফজরের নামাজ সপ্তাহে একদিন বলেন, 35 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজের কথা বলেন, তাও বলতো না। আমি জোহরের নামাজের টাইম জানতে চাইতাম, কারণ আমি মাঝে মাঝে সারা রাত না ঘুমিয়ে সকালে নাস্তা খেয়ে একবারে জোহরের নামাজ পড়ে শুবো বিছানায়, এই জন্য আমি জোহরের নামাজের টাইম জানতে চাইতাম। ওটা বলতো না, আমাকে আজান মতো অপেক্ষা করতে হতো। তো এগুলি খুব কষ্ট করছিল। আমি বলতাম, আপনারা কি মুসলমান? একটা কাফের দেশেও তো, ভারতেও তো আপনার আজান মানুষ শুনতে পায়, আর আপনারা এখানে আমাকে আজান শোনা, চারিদিকে তো সারাক্ষণ শব্দ হতো। আমার হিয়ারিং লস হয়েছে, এখানে ডাক্তার ইনভেস্টিগেশন দেখেছে 50% হিয়ারিং লস হয়েছে। তো এই জন্য আমি কানে ইয়ারফোন দিয়ে কথা বলছি। আমার চারিদিকে এমনি 3-4 রকমের শব্দ হতো, প্রচণ্ড শব্দ। যখন আজান হতো তখন আরও বেশি শব্দ ছাড়তো, তবুও হালকা শোনা যেত। তো আপনার এইভাবে আমি নামাজের সময় মোটামুটি আসর মাগরিবের সাথে মোটামুটি আন্দাজ করা, আমার রুমে একটা ঘড়ি ছিল, ঘড়ি দেখে ওগুলো আন্দাজ করা যেত। আর আজান হালকা সুন্দরভাবে আওয়াজ করা শোনা যেত। আজমি ভাই, আপনাকে দুটার সময় তারা আমাকে আপনাকে আপনাকে সেই আয়নাঘরের ভিতরে হাসিনুর রহমান তিনি কিন্তু আপনাকে দেখতে পেয়েছিলেন, আপনি যে সেখানে ছিলেন। আপনি একটু সুযোগ দিলে আমি তাহলে হাসিন ভাইয়ের সেই অভিজ্ঞতার কথা একটু শুনতে চাই। হাসিন ভাই, আপনি কিভাবে বুঝতে পারছিলেন যে সেখানে ব্রিগেডিয়ার জেনারেল আমি তো আজমি আছেন? আমি জানতে পারি যে আমার আগে আজমি স্যার প্রথম মিসিং হয়, মীর কাসেম আলী মিসিং হয়, কূটনীতিক মীর কাসেম আলীর ছেলে আরমান ভাই, তারপর কূটনীতিক মারুজ্জামান এবং আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরী। ভোর রাতে আমাদেরকে নেওয়া হয়, তাহাজ্জুদ নামাজ যাতে পড়তে পারি ওইভাবে করে সকালের সময়। তো আজমি স্যার থাকেন পাশের কমপ্লেক্সে, আমি থাকি নতুন কমপ্লেক্সে। নতুন কমপ্লেক্সটা খুব বিশ্রী অবস্থা, 9 ফিট হাইট, প্রচণ্ড পানিশমেন্ট। আমাদের জন্য ওই 10 জন রুমের জন্য 2 জন প্রহরী, আর স্যারদের রুমের জন্য 2 জন প্রহরী। তো স্যাররা ওখানে, আমাদের কমপ্লেক্সে হাই কমোড, অন্য কোথাও প্রভিশনটা নাই। তো স্যারকে হাই কমোড ব্যবহার করে নিয়ে যাবে, একটা মোটামুটি টাইম ধরে থাকে যে একজন কত সময় লাগে। তো আমার টিমটা আমাকে নিয়ে এসে দাঁড় করাই দিয়েছে, তখন স্যার দরজাটা খুলছে, স্যার বের হবে, আমি দেখে ফেলি চোখে। তারপরে আমি বাকি যে জিনিসগুলি আমি একবার বলছি কিনা আপনি জানি না, একটা প্রহরীকে আমি মোটামুটি ব্ল্যাকমেল করে ফেলি। যেমন আমি ওকে বলি আমার এই জায়গাটা হলো গুলশান 2-এর সেফ হাউস ডিজিএফআইয়ের। ও বলে না। এর আগে আমি তাকে আইডেন্টিফাই করেছি আবেগপ্রবণ, গায়ে তার অনেক ক্ষত, সিগারেটের ক্ষত, প্রেমজনিত কারণে। তখন আমি তাকে ব্ল্যাকমেল করি 10,000 টাকা, সে বলে 20,000 টাকা, বলতে 1 লাখ টাকা রিস্ক করতে পারি নাই, রাগে বলে ফেলে এটা কচু ক্ষেত। তখন আমি ঠিক ডিগবাজি মারি, তোমার সুপারিনটেন্ডেন্টকে ডেকে আনো। কেন? তুমি যে বলে দিলা গাদ্দারি করলা ডিজিএফআইয়ের সাথে, এটা কচু ক্ষেত বলে দিলা। তখন সে আমার আনুগত্য এবং বাকি তার সব জিনিস তার থেকে আমি জেনে নেই। কি কি জানলেন? কতজন ডিউটি করে, কিভাবে ডিউটি করে, তারা কোথায় থাকে, কতটা ক্যামেরা আছে, কতটা মনিটর আছে, আর কে আসে এখানে দেখতে, সব কিছু মোটামুটি যা দরকার। ইনফ্যাক্ট আমি বুঝতে পারছি আমাকে ওরা ছাড়বে না, আমাকে কাউন্টার কিছু করতে হবে। আমার অশেষ সাহস দিছে। ওর মধ্যে বাথরুম থেকে আমি কিন্তু সিজার একটা নিয়ে নেই, আমার স্যান্ডেলের ভিতরে আমি লুকায় রাখি অনেক দিন। ওরা থাকে 2 জন করে ডিউটি, দুজনকে একসাথে পাই না। একজন হ্যান্ডকাপ লাগায়, আরেকজন দাঁড়ায় থাকে।
দূরে, গেটের পাশে, যে ভিতরে ঢুকে তাহলে কিন্তু আমি পারি। তাহলে ওদের কাছ থেকে আপনি কি কি তথ্য পেলেন যে আপনি এটা একজনকে না, না, আইডেন্টিফাই ও করলেন, আমাকে ব্রিগেডিয়ার পরিষ্কার জেনারেল পরিষ্কার আজমি বলতেছে সাহেবকে? যে, না, আছে, বলছে স্যার কেমন আছে, স্যার জানতে চাইছে 9 ডেবের জিওসিকে, স্যার জানতে চাইছে সেনাপ্রধানকে, আমি ওর মাধ্যমে মেসেজ ড্রপ করতাম, স্যার ভালো আছে, স্যার দাড়ি রাখছে, চুল কাটানে বড়। আমরা আমরা যদি একটু আজমি ভাইয়ের কাছে যাই, আজমি ভাই আপনি কি এগুলি জানতে চেয়েছিলেন কিনা? হ্যাঁ, আমি 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 স্বাভাবিকভাবে আমার আগ্রহ ছিল। সেনাপ্রধান কে হয় না হয় এই ব্যাপারে আমার আগ্রহ অবশ্যই ছিল। আমি সেনাবাহিনী আমার প্রাণের সংগঠন। আপনার 9 থেকে 12 জেনারেল মুবিনকে আমি দেখে এসেছি, তারপরে 12 থেকে 15 জেনারেল ইকবাল করিমকে দেখেছি আমি। 15 থেকে 18 কে হলো এটা আমি জানি না, আমি তখন ভিতরে ছিলাম, ওটা আমি জানতে চেয়েছি। 18 থেকে 21 কে হচ্ছে এগুলো আমি জানতে চেয়েছি। এবং 9 ডিবের জিওসি যে আপনার সাভারে যেটা, ওটা জিওসি যে কোনো রাজনৈতিক টালমাটালে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি জানতে চেয়েছি দু একজনের, যে যারা একটু আমি দেখেছি আমাকে সাজের হয়তো বেশি করে। তবে এখানে হাতিন যেটা বলেছে উনি কচু ক্ষেত, আমি কিন্তু যে অফিসার আমাকে ধরেছে তাকে দেখেই চিনতে পেরেছি সে ডিজিএফআইয়ের। যে অফিসার আমাকে যে নিয়ে গেছে ওখানে, আমাকে আপনার কচুক্ষেত যে ডিজিএফআই কমপ্লেক্সটা আছে, এই কমপ্লেক্সের সর্ব উত্তরে আছে একটা 14 তলা বিল্ডিং, এবং সর্ব দক্ষিণে একটা বিল্ডিং আছে যেটাকে আপনার আয়নাঘর হিসেবে পরিচিত। এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটার নাম হলো জয়েন্ট ইন্টারভিউশন সেল বা জেআইসি। এবং এবং জয়েন্ট ইন্টারভিউশন সেলের ঠিক দক্ষিণেই হলো স্টেশন অফিসার্স মেস বি। এটা যখন প্রথম প্রতিষ্ঠা হয়, আমি ওই মেসের প্রথম প্রতিষ্ঠা অধিবাসীদের মধ্যে একজন। আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোটো ভেন্টিলেটর ছিল, যেটা পরবর্তীতে বন্ধ করে দেয়। ওই ভেন্টিলেটর দিয়ে আমি প্রথম দিন সকালবেলায় আমি আর সেই পরিচিত বারান্দা পরিচিত মেসের রুম দেখেছি। তারপরে তারা আমাকে হাদিস বই পড়তে দিয়েছে। ওই প্রতি কিছু কয়েক পৃষ্ঠা পর সিল মারা ছিল। একটা পৃষ্ঠা তারা ওই সিলগুলি ফ্লুইড দিয়ে মুছে দিয়েছিল, তো একটা পৃষ্ঠা তারা ভুলে গিয়েছিল, ওখানে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচিত স্পষ্ট লেখা ছিল। একদিন ভুল করে আইডি কার্ড নিয়ে ঢুকে গেছে, আইডি কার্ডের মধ্যে গলার মধ্যে ফিতার মধ্যে আপনার লেখা ছিল, ডিজিএফআই লেখা ছিল, এবং তার কার্ডটা ছিল MODC। এটা আপনারা হয়তো জানেন না অনেকেই। MODC একটা বাহিনী, তার নাম মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবুলারি। এদের দায়িত্ব হলো বিভিন্ন প্রতিরক্ষা বাহিনী সংক্রান্ত বিভিন্ন স্থাপনা যেগুলো যুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত নয়, যেমন আপনার ডিজিএফআই অফিস, আপনার নবথিয়েটারের পাশে আছে সামরিক জাদুঘর, প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, ডিজিএফআই বিভিন্ন অফিস আছে, এই সমস্ত জায়গায় তারা মূলত প্রহরী ডিউটি করে। তো এই এমওডিসি কার্ড, ডিজিএফআইয়ের ফিতা। তারপরে আমাকে যে ওষুধ খেতে দিত, ওষুধের মধ্যে প্রথম তারা আস্ত পাতা দিত, আমি ওষুধ খুলে নিতাম। ওষুধের মধ্যে সিল মারা থাকতো DBM, ডেল্টা ব্রাভো মাইক। DBM মানে হলো ডিফেন্স বাজেট মেডিসিন। এটা আসলে শুধু ডাক্তাররা ছাড়া আর কেউ জানে না। তো যারা সার্জন দিয়েছে তারাও জানতো না। আমি 1988 সালে এক CMH-এর অধিনায়কের কোর্ট মার্শালে আমাকে প্রসিকিউশনের দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন আমি জানতে পেরেছি। তো ডিফেন্স বাজেট মেডিসিনের ওষুধ ব্যবহার করে কেবলমাত্র সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী আর ডিজিএফআই। তো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এইভাবে কখনো কাউকে অপহরণ করে নিয়ে আটক করে রাখবে না। সুতরাং আমার কোনো সন্দেহের অবকাশ ছিল না যে এখানে এটা দিয়ে আমাকে ডিজিএফআই আমি অবস্থান করছি। এবং 2020 সালের ডিসেম্বর থেকে আমি ওখানে নির্মিত খুব হাই রাইজ বিল্ডিং নির্মাণের আওয়াজ পাচ্ছিলাম। তো যে তদন্ত কমিটি আমার কাছে এসেছিল, আমি তাদের কাছে আমার রুমের বর্ণনা দিয়েছি, কোন টয়লেট ব্যবহার করতাম, কীভাবে যেতে হতো, পথে কতগুলো দরজা আছে, টয়লেটের সাইজ, টয়লেটের টাইলসের কালার, এগুলো সমস্ত বর্ণনা দিয়েছি। এবং এটাও বলেছি যদি 14 তলা বিল্ডিং এবং ডিআইসি কমপ্লেক্সের মাঝামাঝি কোনো হাই রাইজ বিল্ডিং উঠে থাকে, তাহলে বোঝা যাবে এটা আমাকে ডিজিএফআই নিশ্চিত। আমরা কথা বলছি আজকে আয়নাঘরে যারা বন্দী ছিলেন সেই দুজন নির্যাতিত মানুষের সাথে, একজন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি এবং আরেকজন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। আমরা আজমি আপনার কাছে জানতে চাই যে এই সরকার যে তদন্ত কমিশন গঠন করেছে, সেই তদন্ত কমিশনের কাছে আপনি আপনার দীর্ঘ 8 বছরের নির্যাতনের কি কাহিনী বা কি বর্ণনা আপনি তুলে ধরেছেন? আচ্ছা, ধন্যবাদ শফিক ভাই। প্রথম কথা হলো যে এটা তো তদন্ত গুম কমিশনের কাছে আমি দরখাস্ত 3 লাইন বাক্যের একটা চিঠি দিয়েছি যে আমাকে এত তারিখে উঠিয়ে নিয়েছে ডিজিএফআই, এতদিন আমাকে বন্দি রেখেছে, মানবেতর জীবনযাপনে বাধ্য করেছে,
এবং এত তারিখ 7 আগস্ট রাত 12:15টার সময় আমাকে এলেঙ্গা নিয়ে ছেড়ে দিয়েছে। আমি এর জন্য বিচার চাই, আমি ক্ষতিপূরণ চাই। আমি এতটুকু চিঠি দিয়ে পাঠিয়েছি, ওনারা আমার সাথে যোগাযোগ করেছেন। আগামী 23 তারিখে ওনারা আমার সাক্ষাৎকার নেবেন, আমার সাথে বিস্তারিত শুনবেন। আমি চিঠিতে কোনো বিস্তারিত দিইনি, কিন্তু আমি যে পূর্বেই বলেছিলাম সেনাবাহিনী একটা তদন্ত কমিটি করেছে শুধু আমার কেসটাকে তদন্ত করার জন্য। আপনার কয়েকদিন আগে পেপারে দেখেছেন যে ডিজিএফআইয়ের 3জন সাবেক ডিজিকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। আমার এই 8 বছর পিরিয়ডে মোট 5 জন ডিজি ছিলেন, তার মধ্যে 2 জন আমার মুক্তির আগেই অবসর নিয়েছিলেন। বাকি 3 জনকে আপনার আমার এই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে সেনাপ্রধান তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে, তাদেরকে চাকরিতে অবসর দিয়েছেন। যদি আমি সেনাপ্রধানের কাছে বলেছি তারা যে অপরাধ করেছে তারা তো বরখাস্ত হওয়ার যোগ্য। আমি এটা অসন্তোষ প্রকাশ করেছি সেনাপ্রধানের কাছে যে তাদেরকে শুধু আমি বিনা অপরাধে আমার মতো একজন অফিসারকে বরখাস্ত করা হলো কোনো তদন্ত কোনো আর তারা মানবিকতাবাদী অপরাধ করলো, এই কথা সেনাপ্রধানকে বলিনি। তারা মানবিকতাবাদী অপরাধ করলো আর তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা পেনশন দেওয়া হলো। আমার এটা তো দুটি স্ট্যান্ডার্ড হয়ে গেল। এটা আমি এখন আপনাদেরকে বলছি, সেনাপ্রধানকে কথা খালি বলিনি। আমি খালি বলেছি যে তাদের যে অপরাধ করেছে তারা কি বরখাস্ত হওয়ার মতো কাজ করেনি। তো সে মানবিক দৃষ্টিকোণ থেকে বরখাস্ত করলে পুরো পরিবার বিপদে পড়বে, পথে বসবে, এই ধরনের কথা বলেছে। তার অবস্থান থেকে সেনাপ্রধান সেই হিসেবে তদন্ত কমিটির কাছে আপনি কি বর্ণনা দিয়েছেন? আপনার উপরে যে অমানসিক অমানবিক নির্যাতন বয়ে আসলো, আপনি ওইটাকে প্রতিষ্ঠিত করার জন্য কি কি ব্যাখ্যা দিয়েছেন? আমি তাদের কাছে আজকে আপনাদের সামনে যেগুলি বলেছি যে আমি যে অফিসার আমাকে ধরে রেখেছে তাকে আমি জানতাম, সে ডিজিএফআইয়ের একজন লেফটেন্যান্ট কর্নেল। এখন শুনেছি সে কর্নেল অবস্থা অবসর হয়ে নাকি সে দুবাইতে সেটেল করেছে। আমাকে ওখানে নিয়ে যাওয়ার পরে আপনাদের কাছে আরও যে কী কী আলামত বলেছি এগুলি তাদেরকে কিছুই বলিনি। আমি তাদের সাথে বলেছি আমি তোমাদেরকে রুমের সাইজ কী ছিল, রুমের জানালা দরজা কটা ছিল, কটা শিক ছিল, কোথায় এক্সস্ট ফ্যান ছিল, কালার কী ছিল, এগুলি বলবো। যে বারান্দা দিয়ে নিয়ে আমি স্কেচ এঁকে দিয়েছি তাদেরকে একটা, যে আমার সামনে মেডিকেল রুম ছিল, তারপরে কিচেন ছিল। আমি মোট 3টা টয়লেট ব্যবহার করেছি, কোনটা টয়লেটে টাইলসের রং কী, কমোড কোথায়, বেসিন কোথায়, এগুলি বলেছি। তাদের সুপারভাইজারের রুম কোথায়, তাদের ইন্টারোগেশন রুমগুলো কোথায়, এগুলি সব স্কেচ করে আমি সাইজ টাইজ সব লিখে দিয়েছি এবং এই আলামতের কথা বলেছি। 2 নম্বর বলেছি, আমি বলেছি তোমরা জেআইসিতে গিয়ে দেখো, যদি জেআইসিতে এইটা বর্ণনার সাথে রুম মিলে যায় তাহলে তাদের কোনো সন্দেহের অবকাশ থাকে না যে ডিএফআই নিয়েছিল। আমি তাদেরকে তখন সরাসরি বলিনি, যে আমি বলেছি তোমরা বের করো। তারা আমাকে বলেছে, সেনাপ্রধানও আমাকে জিজ্ঞাসা করেছিল স্যার আপনাকে আমাকে ডিজিএফআই নিয়ে গিয়েছিল, আপনি বলেন স্যার। আমি তাহলে স্যাক দেম অল। আমি বলেছি ইউ আর দ্য চিফ। আপনাদেরকে আগে জানান, আপনার হয়তো সেনাপ্রধানকে আমি স্নেহ করি, সে আমার ছাত্র ছিল, তো ভালো মানুষ একদম, আমি তাকে স্নেহ করি। আমি তাকে বলেছি তুমি সেনাপ্রধান, তুমি বের করো, আমাকে নিয়েছিল। তারপরে সে কমিটি করেছে। কমিটি যারা এসেছে আমি তাদেরকে সবাইকে কোরআন ছুঁড়ে প্রথমে শপথ করিয়েছি যারা দায়িত্ব পালন করবে, দায়িত্ব পালন না করলে আল্লাহর নামে শপথ করিয়ে তারপরে আমি তাদের কথা বলেছি। আমি এই কথাগুলি এখন বলি যেহেতু এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ডিজিএফআই, এখন এই জন্য বলছি তাদেরকে। আমি বলছি তোমরা জেআইসিতে যাও, আমার ডেসক্রিপশনের সাথে যদি আমার বর্ণনার সাথে যদি মিলে যায় তাহলে তোমাদের সন্দেহের অবকাশ থাকে না। আমার বর্ণনার সাথে যদি তোমার মিলে যায় যে 14 তলা বিল্ডিং আর জেআইসি বিল্ডিং মধ্যে একটা হাই রাইজ বিল্ডিং উঠছে, তাহলে তো আর কোনো সন্দেহের অবকাশ নাই। আমার এই কমিটির মধ্যে 5ই আগস্টের পরে আপনার এই ডাইরেক্টর ডিজিএফআই ব্রাঞ্চগুলোকে ব্যুরো বলে। আগে ছিল শুধু কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো, তারপরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইনভেস্টিগেশন ব্যুরো একটা নতুন হয়েছে, আর একটা ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো হয়েছে। তো 12ই আগস্ট সম্ভবত নিয়োগপ্রাপ্ত একজন নতুন ডাইরেক্টর এসেছে সিটিআইবির, সেও তখন উপস্থিত ছিল এই কমিটিতে, মেম্বার একজন। আমি যখন বলছিলাম তার বডি ল্যাঙ্গুয়েজে আমি বুঝতে পারছিলাম যে সে নিশ্চিত হয়ে গেছে আমার কথা শুনে যে ডিজিএফআই, এবং এটা পরে দেখে এসেছি। তো তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাদেরকে চাকরিতে অব্যাহতি দিয়েছে। এই জন্য এখন আমি বলছি যে আমাকে হ্যান্ডকাপ পরানোর আগেই জানতাম আমি ডিজিএফআই, বিকজ ওই অফিসারকে চিনতে পেরেছি, সেই ডিজি অফিসার লেফটেন্যান্ট কর্নেল ছিল। জি আজমি ভাই, আমি এখন হাসিনুর ভাইয়ের কাছে জানতে চাই যে আপনার কাছে কি তদন্ত কমিশন এসেছিল কিনা, আপনি কোনো সাক্ষ্য দিয়েছেন কিনা? সমুদায় বিষয় উল্লেখ করেছি কাদের কাছে? পরিষ্কারভাবে, কাদের কাছে? গুম কমিশনের কাছে। জি, কি বলেছেন আপনি? বলেছি যে এটা সেনাবাহিনীর একটা অংশ না, ডিজিএফআই একটা অংশ। ডিজিএফআই সব ডিজিএফআই না, ডিজিএফআই আমাদের দেশে যে কাজ করার কথা হয়তো পূর্ণাঙ্গ করতে পারতেছে না, বাট কিছু উচ্ছিষ্ট অংশ, মূলত সিটিআইবি এবং ঢাকা ডিটাচমেন্ট কমান্ডারের কিছু লোক এই অপকর্মে জড়িত। এরা ব্যক্তিগত কারণে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে এই অপকর্মগুলি করছে, নিজেদের উচ্চাবিলাস চরিতার্থ করেন। অবশ্যই। কিন্তু এটা আপনি মনে করবেন না যে আয়নাগর শুধুমাত্র হাসিন সাহেব বা আজমি সাহেব, না,
সমগ্র 18 কোটি জাতি জিম্মি এই আয়নাঘরের কাছে। এটা রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয়ভাবে এটাকে স্পন্সর করা হয়েছে, তোমরা এইভাবে কাজ করো। এখানে আপনি যদি মারা যান আপনাকে গায়েব করে ফেলে দেওয়া হবে, এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে আপনার লাশও ফেরত দেওয়া হবে না, দাফনও হবে না, আমরা লাশটা গায়েব করে দিব, আপনি বাঁচবেন আপনার চেষ্টায়। এটাই হলো বাস্তবতা। আর এটা স্পন্সর হলো রাষ্ট্র নিজেই, অর্থাৎ শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, হোম মিনিস্টার, সবাই মিলে প্যাকেজ। ইভেন ওই আরাফাত এটাকে অন করে গেছে। এটা তাদের একটা সৃষ্টি, দর্শন, বলবেন আওয়ামী দর্শন। তো এর সাথে যারা আছে জড়িত তাদেরকে সমূলে উৎপাদন করতে হবে। আমি গুম কমিশনে বলছি, একইভাবে বলতেছি এনএসআই একই জিনিস, একই সাথে তার কাজ করে। আজকে এই 16 বছরে সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে গেছে লেফটেন্যান্ট কর্নেল, পুলিশের হয়েছে এসপি, প্রশাসনে হয়েছে ডিসি। আপনাকে আমাদের স্বাধীনতার সময় 1 বছরে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন। আর্মি খুব ছোট ছিল, এই আর্মিকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আসা হয়েছিল। আজকে যদি এই 16 বছরের জঞ্জাট যারা এই সুবিধাভোগী অসৎদেরকে আমি সেনাপ্রধানকে অনুরোধ করব, সে যত ব্রিলিয়ান্ট হোক অপকর্মে জড়িত এদেরকে বের করে দেন। সেনাবাহিনী নতুন সংস্কার হয়ে নতুনভাবে আগাবে, এটা দরকার আছে, নাহলে সেনাবাহিনী এই অপকর্ম নিয়ে আগানো যাবে না। না, দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের মানুষের সাথেই তো তাদের সাথেই আছে, যারা জড়িত অপরাধী, চিহ্নিত অপরাধী, যেমন এনএসএতে যারা আছে তারা তো মুষ্টিমেয় কয়েকজন, অল্প কয়জন, তার সংখ্যা যাই হোক 16 বছরে কিন্তু অনেক। এদের আমাদের দরকার নাই, অনেকে অবসর চলে গেছেন, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনি হয়তো আদমি স্যারের কথায় আপনি তাকে অবসরে পাঠালেন, আমার কথা কি করবেন, মারুজ্জামানের কথা কি করবেন? আলটিমেটলি এটা আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে যাবে, ওইখানে বিচারটা হবে, কঠিন বিচারটা। জি, আমরা একটু আজমি ভাইয়ের কাছে যাই। আজমি ভাই, আমাদের দেশে তো জাতিসংঘের যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারাও তো বাংলাদেশে অবস্থান করছে, এবং বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত হলো সেটা নিয়েও তারা তদন্ত করছে। এই রিলেটেড আপনার সাথে বা আপনাদের সাথে কি কোনো যোগাযোগ হয়েছে কিনা, বা তাদের অ্যাক্টিভিটিসটা আসলে কোন পর্যায়ে আছে? এটা আমার ঠিক জানা নেই, আমার সাথে কেউ যোগাযোগ করেনি। গুম কমিশন যেটা হয়েছে তা আমি তাদের কাছে সরকারের গঠিত গুম কমিশন কাছে আমার রিপোর্ট পাঠিয়েছি, একটা সংক্ষিপ্ত আমার দরখাস্ত পাঠিয়েছি, সেটার উপর ভিত্তি করে ওনারা আমার 23 তারিখে আমার কাছে বিস্তারিত শোনার জন্য আমার কাছে টাইম দিয়েছেন। এছাড়া অন্য কোনো কেউ আমার সাথে যোগাযোগ করেনি, এইভাবে কোনো আন্তর্জাতিক কমিশন বা কেউ আমার সাথে যোগাযোগ করেনি। হ্যাঁ, গুম কমিশন তো তারা তথ্য চাচ্ছে, এবং সেটা 30শে সেপ্টেম্বরের মধ্যে তাদের কাছে তথ্য দেওয়ার জন্য আবেদন করা হয়েছে, আহ্বান জানানো হয়েছে। আমার কাছে আমি সম্ভবত গত বুধবার আমি পাঠিয়েছিলাম দরখাস্ত, গত বুধবার, তারপরে গত বুধবার আমি পাঠিয়েছিলাম, সেই দিনই আমার সাথে তারা বিকেলে যোগাযোগ করে, এবং বিকেলে যোগাযোগ করে আমার সাথে 23 তারিখে আমাকে তারা টাইম দিয়েছে, তাদের অফিসে গিয়ে পুরো কমিশনের সামনে আমার কাছে বিস্তারিত তারা আমার বক্তব্য শুনবে। জি, আজমি ভাই, আপনি একটু বলতে চেয়েছিলেন যে আপনি প্রথম যেদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করলেন সেখানে আপনি কিছু কথা বলেছেন, যে কথা নিয়ে দেশের ভিতরে কিছু বিতর্ক তৈরি হয়েছে, সেটার ব্যাপারে আপনি একটু কথা বলতে চাচ্ছিলেন, সেটার ক্লারিফিকেশন কি কিছু দিবেন আপনি? জি, আমি কয়েকটা প্রসঙ্গ রেইজ করেছিলাম, উত্থাপন করেছিলাম, যেগুলি সরাসরি আমার গুমের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু যেগুলি সারা জীবন একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমার বুকে আগুন জ্বলেছে। প্রথম হলো, আমি জাতীয় সঙ্গীতের কথা বলেছিলাম। আমি যখন কমিশন হই, আমি আল্লাহর নামে শপথ বরণ করা নয়, আল্লাহর নামে শপথ করে বলছি যে যেখানে যাইবার আদেশ হয় সেখানে যাইব, দেশের জাতীয় ঐক্য সংহতি রক্ষার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দেওয়ার জন্য আল্লাহর নামে শপথ করেছি। যখন আমি শপথ করে সেনাবাহিনী কমিশন লাভ করেছি, আর যখন আমি গান গাই, এমন গান যেই গান আমার স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের পরিপন্থী, আমার সারা জীবন আমার বুকে আগুন জ্বলেছে। এই জন্য আমি প্রথম সুযোগে জাতির কাছে এটা আবেদন করেছি। আমি বলছি না যে আমি যে ইস্যুগুলি রিলিজ করেছি এগুলি আর্জেন্ট, বাট এগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলি অ্যাড্রেস করতেই হবে। এটা অন্তর্বর্তীকালীন স্মরণ করুক, পরবর্তী গণতান্ত্রিক সরকার, এগুলোকে অ্যাড্রেস করতেই হবে, আর কোনো বিকল্প নেই। কারণ এইটা গানটার উদ্দেশ্য হলো দুই বাংলা এক করা। তো দুই বাংলা এক, আমাদের স্বাধীন বাংলাদেশ অস্তিত্বের পরিপন্থী এই গান।
যারা এই দুই বাংলা এক করা গানকে জাতীয় সঙ্গীত রাখতে চায় তাদের দেশপ্রেম, তাদের জাতীয়তাবাদ বোধ আমার কাছে প্রশ্নবিদ্ধ। আমি জি, জাতির কাছে এটা তো করতে চাই, আপনার ব্যক্তিগত একটা চাওয়া বা একটা মত। না এটার সাথে আমি বলতে চাই স্পষ্ট কথা, যারা এটাকে জাতীয় সঙ্গীত রাখার পক্ষপাতী তাদের দেশপ্রেম, তাদের জাতীয়তাবোধ আমার কাছে প্রশ্নবিদ্ধ। কারণ যেই গান আমার বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের অস্তিত্বের পরিপন্থী, এই গান কোনো দেশপ্রেমিক ব্যক্তি আপনার এই জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করতে পারে না। একটা পুরোটা শব্দ গানটার মধ্যে আপনার বাংলাদেশ শব্দটাই নেই। এটা লিখেছেন একটা বিদেশি কবি, যার পূর্বপুরুষরা আপনার আমার পূর্বপুরুষদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মুসলিম বিদ্বেষ। তারা কবি রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থাপনের প্রতিষ্ঠার বিরোধী ছিল, বলছে মুসলিম চাষাবাসীদের জন্য আপনার দরকার কি, বিশ্ববিদ্যালয় দরকার কি। তো এমন বিদেশি কবি যারা মুসলিম বিদ্বেষ কবি, আমাদের জাতির অধিকাংশ জনগোষ্ঠীর বিদ্বেষী, এবং যে আপনার আমার জাতীয় রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের অস্তিত্বের পরিপন্থী, এটা আমার জাতীয় সঙ্গীত হতে পারে না কোনো অবস্থাতে। জি, আমার আজমি ভাই, গুলি করে এটা মেরে ফেললে আমি আমরা কথা বলে যাব। আপনার ব্যক্তিগত মতামত হিসাবে এটা আপনি দাবি জানাতেই পারেন। আজমি ভাই, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনার কাছে জানতে চাই যে যারা এই গুমের শিকার হয়েছে এবং যারা এখনো নিখোঁজ আছে, তাদের পরিবাররা যেন সেই নিখোঁজ ব্যক্তিকে ফেরত পেতে পারে, সেই জন্য আপনি যখন এখন মুক্ত, আপনি বা আপনারা কি ভূমিকা বা তদন্ত কমিশন কি ভূমিকা নিতে পারে? আমি মনে করি যারা এই সমস্ত সাথে যুক্ত, এবং কর্নেল হাসিন যেটা বলেছেন আমি সেটা মনে করি, যে যারা এই সমস্ত অপকর্ম করেছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তাদের বিরুদ্ধে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে সব কথা আস্তে আস্তে বেরিয়ে আসবে। যারা এখন পর্যন্ত কারা নিহত হয়েছে, এখনও আটক আছে, যদি থেকে থাকে, তাদেরকে মুক্ত করার জন্য সরকারের সর্বাত্মক চেষ্টা করা উচিত, গুম কমিশনের চেষ্টা করা উচিত, আমাদের সকল সর্বাধিক নিয়োগ করা উচিত, এবং ভবিষ্যতে যেন আমাদের দেশে ইতিহাসে যেন মানে ভবিষ্যতে যেন প্রজন্মের প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত কোনো রকমের কোনো গুম, অপহরণ, হত্যা সহ কোনো জুলুম নির্যাতন না হয়, এটার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। যারা পরবর্তী রাজনৈতিক সরকার গঠন হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া, তাদের কথা হচ্ছে এই দেশটাকে আমরা সুখী সমৃদ্ধ, আমাদের বয়স আর কতদিন, আমরা আমাদের সন্তানদেরকে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে দেখে আমি মৃত্যু বরণ করতে চাই। আমি আমাদের এই তরুণ প্রজন্মের এই নতুন দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রতি আমার অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। তাদের প্রতি কৃতজ্ঞতা জানার ভাষা আমার নেই। আমি দাবি করেছি, এখনও দাবি করছি আপনাদের মাধ্যমে, যে প্রথম মুক্তিযুদ্ধে যেরকম বীর খেতাব দেওয়া হয়েছে, তাদেরকে বীরশ্রেষ্ঠ, বীরোত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব দেওয়ার জন্য আমি স্ট্রং দাবি, যদি না করা হয় আমরা জাতির সাথে বেইমানি করব। কারণ এরা অস্ত্র ছাড়া, প্রশিক্ষণ ছাড়া। আপনি যেই দাবি জানিয়েছেন, আশা করি সরকার এই দাবি বিবেচনায় নিবে। আজমি ভাই, আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ হাসিনুর রহমান ভাই। সংস্কার করতে হবে এনএসআই দীর্ঘমেয়াদীর জন্য, এটাও গোয়েন্দা সংস্থা, একইভাবে ডিজিএফআই। এই 16 বছর জঞ্জাল বাদ দিয়ে দিতে হবে, নতুন করে গড়ে তুলতে হবে। অনেক ক্ষতিগ্রস্ত অফিসার আছে, তাদের আমার অনেক সুবিধা আছে, স্কোপ আছে, দেশটাকে আমরা স্বাধীনভাবে দেখি। ওকে, আমরা আজকে এখানেই শেষ করি। দর্শক, আপনারা দেখছিলেন আইএফএসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠান। আমাদেরকে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।